আজকে কি গল্প শোনাবে গো আমাদের? হ্যাঁ দাদু, বলো না আজকে কিসের গল্প শোনাবে? আজ আর গল্প বলবো, তার কথা আগে বলবো না, গল্পের শেষে বলবো, বুঝলি? আচ্ছা বেশ, কই শুরু তো করো দেখি। শোন তবে। আজ থেকে অনেক অনেক দিন আগের কথা। কালে সে জিনিস শুনলে ভাববে গল্প কথা বুঝি, কিন্তু সেকালে দেশের সামাজিক অবস্থা ছিল অন্যরকম, তখন ওরকম সম্ভব ছিল। যাক, এবার আসল গল্পটা বলি শোন। আমার তখন বয়স 20-21, একহারা চেহারা, মাথায় বাবরি চুল, গায়ে যথেষ্ট শক্তি রাখি, খেতেও পারি খুব। সবার নাম করা খাইয়েছিলেন সেকালে আমার পিতামহ, তোমাদের বৃদ্ধ প্রপিতামহ স্বর্গীয় বিষ্ণুরাম রায়। চার জমিদার বাড়িতে দুর্গোৎসবের নিমন্ত্রণে পুরো খাবার পর এক হাঁড়ি রসগোল্লা খেয়ে ধুতি চাদর আদায় করে এনেছিলেন। সকলে বলতো নিমাই বংশের নাম রাখবে, তার ডাক নাম ছিল নিমাই। আষাঢ় মাসের শেষ, ঘোর বর্ষা সেবার। বাবা তার আগের বছর মারা গিয়েছেন, সুতরাং 22 বিঘে ব্রহ্মোত্তর আমন ধানের জমিতে ধান রোয়ার ভার পড়ল আমার ঘাড়ে। বড় দাদা কুসঙ্গে মিশে অল্প বয়সে গাঁজা ধরেছিলেন, পাড়াগায় যা হয়ে থাকে আর কি। গাঁজা খাওয়ার দলে তারই সমবয়সী লোক ছিল অনেক। তারা কুপরামর্শ দিয়ে আমাদের পৈতৃক জমি ফাঁকি দিয়ে মৌরসি নেবার চেষ্টা করলো। আর সেই ভাবেই পা দিয়ে দাদা এসে একদিন বললেন, বলছি কি ভাই, খালপাড়ের জমিটা চাইছে একজন, বেশ মোটা সেলামিও দেবে বলছে, দিবি নাকি? কত সেলামি দেবে বলেছে? 15 টাকা প্রতি বিঘে। জমিগুলো কিন্তু চিরদিনের মতো হাতছাড়া হয়ে যাবে। তাতে কি, এখন 70-80 টাকা তো হাতে আসবে। আমার ওতে কোনো মত নেই দাদা, এই আমি বলে রাখলাম। এই থেকেই দাদার সঙ্গে আমার মতভেদ হয়ে গেল। তিনি আর আমার সঙ্গে কথা বললেন না, মার সঙ্গেই বললেন। আমরা চাষিবাসী গৃহস্থ, ধান ছাড়া অন্য আয়ও নেই, জমি ছাড়া অন্য সম্পত্তিও নেই। আষাঢ় মাস এলো, ধান রোয়ার সময়ও এলো। দাদা কিন্তু জমির দিকে একবারও গেলেন না, 1 পয়সার সাহায্যও করলেন না। আমি ভেবে চিনতে মুস্তাফাপুরের কাজী সাহেবদের বাড়ি গিয়ে হাজির হলাম। মুস্তাফাপুরের কাজীরা বেশ অবস্থাপন্ন, তবে বুড়ো কাজী সাহেব শুনেছিলাম খুব রুক্ষ মেজাজের মানুষ, কিন্তু আমার তখন আর কোনো উপায়ও ছিল না। কোথা থেকে আসা হচ্ছে? আগে আমি স্বর্গীয় ভূষণচন্দ্র রায়ের ছোট ছেলে, আমার ঠাকুরদার নাম বিষ্ণুরাম রায়। ও, আপনি বিষ্ণুরাম রায়ের নাতি? তা হঠাৎ কি মনে করে? আগে আমায় কিছু টাকা ধার দিতে হবে দয়া করে, বিশেষ দরকার, রোয়ার খরচের জন্য আর কি। টাকা পয়সা হবে না। কাজী সাহেব, না দিলে আমার আর কোনো উপায় নেই। এই 3 ক্রোশ রাস্তার রোদ্দুরে হেঁটে এসেছি। আমার দাদা মানুষ নন, তিনি দেখাশুনো করলে আজ এই কষ্ট হতো না। ধান রোয়া না হলে সারা বছর চালাবো কি করে বলুন? আপনাকে এখানে আহার আদি করতে হবে। ছেলে মানুষ এতখানি হেঁটে এসেছেন, তা আবার এমন সময়। বাড়ি ফিরে যাবেন সে হবে না। আমাদের প্রজা আছে, 1 ঘর নাপিত, এই পাশেই বাড়ি তাদের। গোয়ালে রান্নাবান্না করুন, আমি জিনিসপত্র পাঠিয়ে দিচ্ছি, তারাই জল টল তুলে দেবে। নতুন হাঁড়ি কুমোর বাড়ি থেকে আমি আনিয়ে দিচ্ছি। আহার আদি করে সুস্থ হন, ওবেলা কথাবার্তা হবে। যান,
স্নান সেরে আসুন দিঘি থেকে। তা কত টাকা হলে জমি রোয়া হয়? কত বিঘে জমি? 11 বিঘে। যখন আমি ছাড়া ভরসা নেই তখন আমার পরামর্শই শুনুন। লাঙল গরু কিনুন। পরের লাঙলের ভরসায় চাষ চলে না। হাতিয়ার না থাকলে কি লড়াই হয়? টাকা কোথায় পাই বলুন? লাঙল গরু করতে এখনো অন্তত 100 টাকা দরকার। আচ্ছা, যেদিন আপনি আজকের টাকা শোধ দিতে পারবেন সেদিনের সম্বন্ধে কথাবার্তা বলা যাবে, কেমন? আজ নয়। খুব ভদ্রলোক ওরা। তুই এক কাজ কর বাবা, আমার 2 কাছা বালা আছে, বাধা দিয়ে কাজী সাহেবের টাকা দিয়ে আয়। আচ্ছা, তাই করব। আজকে 33 বছর ধরে লোককে টাকা আর ধন কর্য দাদন দিয়ে আসছি। এই আমাদের 7 পুরুষের ব্যবসা। যে মহাজন খাদক চেনে না সে মহাজনই নয়। আপনি টাকা নিয়ে যান, দলিল দিতে হবে না। এইভাবে সেই আষাঢ় মাসে ধান রোয়া আমি নিজের চেষ্টায় শেষ করলাম। বাংলায় তখন 1242 সাল। তখন 3.5 টাকায় উৎকৃষ্ট আমন চাল 1 মণ পাওয়া যায়। বাকি ওজনের গাওয়া ঘি এই গ্রামে বসেই 12 আনা সেরে কিনেছি। দুধ ছিল 60 টাকায়। সেসব এখন বললে রূপ কথা বলে মনে হওয়াই স্বাভাবিক। যাকে সেসব কথা তো তারপর যা হলো, আমাদেরই গ্রামে পীতম্বর ঘোষ বলে একজন প্রজা ছিল আমাদের। গরু কেনা সম্বন্ধে তার সঙ্গে পরামর্শ করলাম। তখন সে বলল, বাবা ঠাকুর, গঙ্গা পাড়ে একটা ঘাট আছে, সেখানে সস্তায় বলদ পাওয়া যায়। একবার আমি সেখান থেকে গরু কিনে এনেছিল। চলুন সেখানে আমিও যাব। বাবা, বাবা পীতাম্বর, এই তুলসী গাছ ছুঁয়ে তুমি দিব্যি করে বলো, ওকে একা রেখে পথের মধ্যে কোনো দরকারে তুমি কোথাও যাবে না। চাঁদুরের গঙ্গা তীর আমাদের গ্রাম থেকে 7 ক্রোশ। সেখান থেকে ক্রোশ 4 দূরে একখানা গ্রাম আছে। সেখানে আমাদের স্বজাতির বাস আছে। অনেক সন্ধ্যা পর্যন্ত হাঁটতে পারবেন তো? খুব পারবো। বাবা ঠাকুর, আপনি নিম গাছের তলায় একটু দাঁড়ান। রাত্রিটুকু বসবাসের ব্যবস্থা করতে পারি নাকি দেখি।
আছেন নাকি বাবা ঠাকুর? চলুন, রাত্রেটুকু কাটাবার জন্য একটু ঠাঁই পেয়েছি। এই বলে কোনো রকমের রাত কাটিয়ে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে দুজনে বেরিয়ে পড়লাম। শাঁকমুড়ি বলে একটা ছোট্ট বাজারে চিড়ে দই কিনে আমরা ফলার করলাম। পীতাম্বরের মহৎ দোষ ছিল, তামাক খেতে বসলে সে হঠাৎ আর উঠত না। মুড়ির দোকানে আহার আনতে তামাক খেতে বসলো তো বসলো। অবশেষে আমার ব্যস্ততায় মুদির দোকানে পয়সা মিটিয়ে আমরা আবার পথ হাঁটা শুরু করলাম। বেলা যখন বেশ গড়িয়ে এসেছে তখন উত্তর দিক থেকে খুব মেঘ করে এলো। বাবা ঠাকুর, আগের সিজে ঢুমুরদ বলে একটা গ্রাম আছে, সেখানে অনেক বামুনের বাস। ওই জায়গাটিতে যাবো কিনা তাই ভাবছি। কেন? বিখ্যাত ডাকাতের জায়গা। বামুনরা জয়ী ডাকাত। গঙ্গা দিয়ে একসময় বিদেশি মাল বোঝাই নৌকো যাওয়ার উপায় ছিল না, আজকাল তেমনটা নেই। তবুও বাবা ঠাকুরের সঙ্গে অতগুলো টাকা। তাও গ্রামের মধ্যে ঢোকা ভালো, বাইরের মাঠে থাকার চেয়ে। মাঠের মধ্যেও ডাকাতি করে নিতে পারে তো। চলো, কোনো ব্রাহ্মণের বাড়ি গিয়ে আশ্রয় নিই। কিন্তু বাবা ঠাকুর, কোনো রকমে যেন জানতে দেবেন না যে আমাদের কাছে টাকা আছে। সিজে ডুমুরদ জায়গাটা ভালো না। সন্ধ্যার আগে আশ্রয় প্রার্থী হয়ে 2-3টে ব্রাহ্মণ বাড়ি গেলাম, কিন্তু কেউই জায়গা দিল না। অবশেষে একটা দেউড়িওয়ালা উঁচু পাঁচিল তোলা পুরনো আমলের কোঠা বাড়ির সামনে এসে দাঁড়িয়ে ভাবছি এখন কি করা যায়। ঠিক এমন সময় একজন বৃদ্ধ হঠাৎ ভেতর থেকে দরজা খুলে বাইরে এলেন। কে? আগে আমাদের বাড়ি এখানে নয়। তা এখানে কি মনে করে? বিদেশি লোক, রাত্রে একটু থাকবার জায়গা খুঁজছি। তোমরা আগে ব্রাহ্মণ। কি ব্রাহ্মণ? উপাধি কি? রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণ, উপাধি রায়। এসো বাবু, এসো এসো এসো। সঙ্গে কেউ আছে? তাকেও ডাকো। বাবা গো, এখানে যদি এরা টাকার জন্য আমাদের খুন করে পুঁতে রাখে তবে তবে লাশ শনাক্ত করবার মানুষ খুঁজে পাওয়াও যাবে না। বাবা ঠাকুর, এ কি রকম জায়গা? চলো, মানে মানে সরে পড়ি, চলো। বনেদি গেরস্ত, অবস্থা খারাপ হয়ে পড়েছে এখন, কোনো ভয় নেই। তোমার সঙ্গের লোকটি কি জাত? গোয়ালা? বেশ, তাকে ওই পেছনের পুকুর থেকে এক গোড়া জল আনতে হবে তোমাদের হাত পা ধোবার জন্য। আমার বাড়িতে লোকের বড় অভাব। যাও পীতাম্বর, যাও না, বসে কেন? এরপর পীতাম্বর জল আনতে চলে গেলে আমি একা পড়ে গেলাম ওই অত বড় বাড়ির মধ্যে। পীতাম্বরের বারবার চোখ টিপে আমায় যে কিছু ইঙ্গিত করবার অর্থ যে আমি বুঝিনি, এমন নির্বোধ আমি তখন ছিলাম না। তাই খুব
সতর্ক হয়েই রইলাম। নিজের 10 হাতের মধ্যে কোনো অপরিচিত লোককে আসতে দিচ্ছি না, কারণ এখানে কাউকে বিশ্বাস নেই। তার ওপর পীতাম্বর বারবার বলছে যে এ এলাকা প্রসিদ্ধ ডাকাতের জায়গা। শেষে ডোমর্দ। চলো আর দেরি না করে সকালেই বেরোনো যাক। তা যেমন আপনি বলবেন বাবা ঠাকুর। একটা কথা বলবো? কি? কাল রাত্রে আমি শোবার পরে সেই বুড়ো আমার কাছে এসে অনেক খোঁজ খবর নিলে। আপনার বাড়ি কোথায়, কে আছে, অবস্থা কেমন, কিসে চলে, সে অনেক কথা। এই জায়গা ভালো নয়, এক্ষুনি এখান থেকে সরে যাওয়া ভালো। বাছা আমার, সকাল সকাল চলে যাবে কোথায়? শোনো, আজ এখানেই থাকতে হবে। কাল রাত্রে ভালো খাওয়া দাওয়া হয়নি তোমাদের, এবেলা সব ব্যবস্থা করেছি, কেমন? আর তোমার সঙ্গে কয়েকটা জরুরি কথাও আছে। কি? বড্ড তারা বাপু আজকালকার ছেলেদের। আহারাদি করে নাও, ওবেলা হবে কোনো সব। হ্যাঁ, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, বড় বিপদ। কি রে? এরা ডাকাত সদর দেউড়ে বন্ধ করে দিয়েছে। টাকার সন্ধান পেয়ে গেছে আর আমাদের বাইরে যেতে দেবে না। সত্য? দেখে আসুন, নিজের চোখে দেখে আসুন। সদর দেউড়িতে তালা লাগানো। হুম। রাত্রির অন্ধকারে এরা যে কাজ অনায়াসে শেষ করতে পারতো, তার জন্য দিনের বেলা দেউড়ি বন্ধ করে গোলমাল বাঁধাবার চেষ্টা করবেই বা কেন? বাবা, কুয়োর জল তুলে দিচ্ছি, বেশ করে স্নান করে নাও, কিন্তু এবেলা কিছু খেও না যেন। খাবো না কেন মা? মা বলে ডেকেছো তো, তাহলেই হয়ে গেল। কর্তার কাছে সব শুনো। সোজাসুজি কথা বলি, শোনো। আমার একটি নাতনি আছে, সেটিকে তোমায় বিয়ে করতে হবে। সুন্দরী মেয়ে, তোমাকে এক্ষুনি দেখানো হচ্ছে। কোনো অনিষ্ট হবে না তোমার। মেয়ে কানা নয়, খোড়া নয়, দেখলেই বুঝতে পারবে। আর তো তোমার সঙ্গে চমৎকার মানাবে বলেই এর সম্বন্ধ স্থির করেছি। বিয়ে করতে হবে? সে কি? তা কেমন করে হয়? কেন হবে না? হ্যাঁ, কেন বিয়ে হবে না? তোমরা আমাদেরই পার্টি ঘর, মেয়েটি ভালো। তোমার অমতের কারণ কি? গয়নাপত্র সবই দেওয়া হবে। আগে তা হয় না। তা হয় না, তা হতে হবে। আমি কর জানো, আমি ঈশ্বর রায়। আমার নাম সিজে ডুমুরদ থেকে মগরা খাল পর্যন্ত লোকে থরথরিয়ে কাঁপতো একদিন। বিয়ে না করে এখান থেকে যাওয়ার জো নেই তোমার, বুঝলে? দেউড়িতে চাবি দেওয়া আছে। ঘাড়ে ধর নিয়ে বিয়ে দেওয়াবো। যদি সোজা আঙুলে কি না ওঠে তবে গোবদারি ওঠেনি ছোকরা। কার সঙ্গে কি বলছো? তোমার খেয়াল নেই? যাও, জগদ্ধাত্রীকে নিয়ে এসো। ও, একটু পরে যখন মেয়েটি এলো, তখন সাক্ষাৎ জগদ্ধাত্রী প্রতিমার মতোই তার রূপ ফুটে উঠলো আমার মুখ চোখের সামনে। যেমনই গরম, তেমনই লম্বা, তেমনই তার রং। নামেও জগদ্ধাত্রী, রূপেও জগদ্ধাত্রী, ব্যবহারেও তাই। এরপরে গল্প খুবই সংক্ষিপ্ত, কারণ এই মেয়েই হলো তোমাদের ঠাকুরমা জগদ্ধাত্রী দেবী। পুণ্যবতী স্মৃতির সিঁদুর নিয়ে চলে গিয়েছে আজ কতকাল। তোমাদের বাপ তখন 6 বছরে, আর সেই ডাকাতের সর্দার ঈশ্বর রায় ছিলেন আমার দাদা শ্বশুর। আগেই তো বলেছি তোমাদের, এটা সত্যি বলে তোমরা কেউই বিশ্বাস করতে পারবে না, কিন্তু জেনো এটাই সত্যি।
বুড়ো বয়সে মিথ্যা কথা বলে নাতিদের ঠকিয়ে আমার কি লাভ বলো?